সাসপেন্স জাংশন। বাংলা এবং বিশ্ব সাহিত্যের বিভিন্ন গল্প, অলৌকিক এবং মৌলিক গল্পের সম্ভারে সাজানো আমাদের অডিও স্টোরি চ্যানেল সাসপেন্স জাংশন। পাঁচ দিনের মধ্যে পরপর দুটো খুন, একজন গ্রামের জোরদার আর আরেকজন তারই সাগরেদ, এবং দুজনকেই নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছে। তবে অদ্ভুত, দুটো ডেড বডির মুখেই পরানো ছিল ছৌ নাচের মুখোশ। কাল বিকেলে কালবৈশাখী হওয়াতে আজকের গরমটা অনেক কম, না হলে শেষ কিছুদিনের গরমে হাঁসফাঁস করছিলাম। প্রমথেশ আরাম কেদারে শুয়ে সিগারেটে শোক টান দিচ্ছে। আমি আজকের খবরের কাগজটা নিয়ে তার পাতা উল্টে পাল্টে দেখছি। এমন সময় ফোন বেজে উঠল। আমি উঠে গিয়ে ফোনটা ধরলাম। কলকাতা পুলিশ কমিশনার রজত সমাদ্দারের ফোন। রজতবাবুর ফোন শুনে প্রমথেশ ফোন ধরল। রজতবাবু জানালেন, পুরুলিয়ার জয়পুর থানার আন্ডারে 5 দিনের মধ্যে পরপর দুটো খুন হয়। একজন গ্রামের জোরদার অজু সর্দার আর আরেকজন তারই সাগরেদ নীলু কাহার। দুজনকেই নৃশংসভাবে গলা কেটে খুন করা হয়েছে। তবে অদ্ভুত, দুটো ডেড বডির মুখেই মুখোশ পরানো ছিল, এবং একজনের গলায় 5টা মালা আর আরেকজনের গলায় 4টে মালা পরানো। দুটোই ছৌ নাচের জিনিস। ওখানকার থানার ওসি দীপক রায় কেসটা দেখছেন, কিন্তু তিনি কিছুই কুলকিনারা করে উঠতে পারছেন না। রজতবাবুর রিকোয়েস্ট আমরা যেন পারলে আজই রওনা দিই এবং কেসটার তদন্ত শুরু করি। দীপক রায়েরও সেই ইচ্ছে। তিনি আমাদের সব রকম সাহায্য করবেন তদন্তের ব্যাপারে। পুলিশ কমিশনার রজতবাবুর অনুরোধ, তাই প্রমথেশ রাজি হয়ে গেল। তাছাড়া এখন প্রমথেশের হাতে সেরকম কোনো কেস নেই, আর আমারও লেখার কাজের চাপ অনেক কম, তাই দুজনেই বেরিয়ে পড়লাম। রজতবাবু টেলিফোনে দীপক রায়কে আমাদের যাওয়ার খবর দিয়ে দেন। পুরুলিয়াতে এসে ট্রেন থেকে নেমে স্টেশনের বাইরে বেরিয়ে দেখি একজন পুলিশের উর্দি পরা ভদ্রলোক, বয়স ওই 30 থেকে 35-এর মধ্যে, দাঁড়িয়ে আছে হাতে একটা কার্ডবোর্ড নিয়ে। তাতে লেখা প্রমথেশ সান্যাল ও সুজয় গাঙ্গুলি। আমরা তাই দেখে এগিয়ে গেলাম ওনার দিকে। ইনি দীপকবাবু। উনি আমাদের নিয়ে গেলেন ওনার চেনা একটা রেস্ট হাউসে। রেস্ট হাউসের গেটের সামনে একটি ছেলে দাঁড়িয়ে আছে আমাদের অপেক্ষায়। গাড়ি থেকে নামার পর দীপকবাবু ছেলেটির সঙ্গে আলাপ করিয়ে দিলেন। ছেলেটির নাম সুরজ মাহাতো। বয়স বছর 25 হবে। আমাদের যখন যা দরকার হবে সুরজই সব ব্যবস্থা করে দেবে। সুরজ আমাদের জিনিসপত্র নিয়ে বাড়ির ভিতরে গেল। মেন গেট থেকে ঢুকে একটা সরু পাথর বিছানো রাস্তা, তার দুই দিকে ছোট ছোট ফুল গাছ লাগানো। দুটো সিঁড়ি দিয়ে উপরে উঠে একটা বারান্দা, তারপর ঘর। রেস্ট হাউস না বলে একে ছোট বাংলো বাড়ি বলাই যায়। যাই হোক, ভিতরে ঢুকে প্রথমে বসার ঘর। আসবাব বলতে 3টে সোফা, মাঝে একটা সেন্টার টেবিল, দেওয়ালে কিছু ছবি টাঙানো। বসার ঘরের ডান দিকে পরপর 3টে ঘর, তার দুটোতে তালা বন্ধ, একটা খোলা। সুরজ আমাদের জিনিসপত্র ওই ঘরেই রাখল। দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম নিয়ে প্রমথেশের কথায় আমরা জায়গাটা দেখতে বেরোলাম। এই দিকে আমাদের কোনোদিন আসা হয়নি। মানভূম জেলা, যা একসময় বাংলায় তারপরে বিহার রাজ্যে ছিল, দেশ স্বাধীন হওয়ার 9 বছর পর গত বছর 1956 সালে দীর্ঘ বাংলা ভাষা আন্দোলনকে স্বীকৃতি দিয়ে সম্পূর্ণ নতুন একটি জেলা হিসাবে মানভূম জেলার মহকুমা সদর পুরুলিয়া নামে পশ্চিমবঙ্গের সঙ্গে জুড়ল। গ্রামটা বেশ ছিমছাম। এখানে আদিবাসী মানুষজনেরই বাস বেশি। আমাদের রেস্ট হাউসটা গ্রামের বাইরের দিকে। কথা বলতে বলতে অনেকটা রাস্তা চলে এসেছি, খেয়াল করিনি। ফেরার পথ ধরলাম। রেস্ট হাউসে এসে ঢোকার কিছু পরেই দীপকবাবু এলেন হাতে দুটো ফাইল নিয়ে। দীপকবাবুকে একটা সিগারেট দিয়ে আমরাও সিগারেট ধরালাম। দীপকবাবু, প্রথমেই কতগুলো জিনিস জানার আছে। খুনটা কিভাবে করা হয়েছে? এরা কি ছৌ নাচের সাথে যুক্ত ছিলেন? যারা খুন হলেন, মানে জোরদার আর তার চালা, এদের বিরুদ্ধে আগে কোনো ক্রাইম রেকর্ড আছে? দীপকবাবু বললেন,
প্রমথেশবাবু, দুটো কেসেই খুনটা করা হয়েছে পিছন থেকে এবং খুব ধারালো অস্ত্র দিয়ে। তবে মার্ডার ওয়েপন পাওয়া যায়নি। এরা কেউই ছৌ নাচের সাথে যুক্ত ছিলেন না। এদের কোনো ক্রাইম রেকর্ডও নেই। কারণ রিপোর্ট কে করবে এটা তো আপনি ভালো করেই জানেন। আমরা কথা বলছি এমন সময় সুরজ প্রথমে চা নিয়ে আসে, আবার তার কিছুক্ষণ পরে এসে দুটো বড় বাতি রেখে যায়। সুরজ চলে যাওয়ার পর দীপকবাবু জানালেন তিনি তার চাকরি জীবনে কখনো এরকম কোনো ঘটনা দেখেননি। কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণ নেই। প্রমথেশ বলে দিল আগামীকাল সকালে মার্ডার স্পট এবং দুজনের বাড়িতে যাবে এবং মুখোশ ও মালা দুটো দেখবে। দীপকবাবু চলে যায়। পরদিন সকাল 8টায় দীপকবাবু আমাদের নিতে এলেন ওনার জিপ নিয়ে। আমরা চা জল খাবার খেয়ে রেডি ছিলাম। আমরা জিপে উঠে প্রথমে গেলাম থানায়। সেখানে মুখোশ আর মালা দুটো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখল প্রমথেশ। মুখোশ দুটো তো কোনো দেবদেবীর বলে মনে হচ্ছে না। তাহলে কার? যারা মুখোশ বানায় তাদের কাউকে আপনি দেখাননি? দীপকবাবু জানালেন মুখোশগুলো ছৌ নাচের জন্যই ব্যবহার হয়, তাই আলাদা করে আর কাউকে দেখাননি। মার্ডার স্পট দুটো দেখে এবং খুন হয়ে যাওয়া ব্যক্তিদের বাড়ির লোকের সাথে কথা বলে ফিরতে ফিরতে বেলা গড়িয়ে গেল। স্নান সেরে এসে দেখি দুপুরের খাবার তৈরি। সুরজ আমাদের খাবার বেড়ে অপেক্ষা করছে। আমরা দুজনে খেতে বসার পর সুরজ জিজ্ঞাসা করল আজ রাতে পালা আছে, আমরা দেখতে যাব কিনা। আমরা রাজি হওয়াতে সে আমাদের নিয়ে যাবে বলল। তুমি এখানে কতদিন আছো সুরজ? সুরজ বলল আমি এই বছর 2 হলো এসেছি। আগের পুলিশবাবু যখন থাকতেন তখন উনি আমাকে নিয়ে এসেছিলেন। আগে আমি বীরভূমে থাকতাম। তাহলে তোমার বাড়ি বীরভূমে? ওখানেই তোমার বাবা মা থাকেন? সুরজ হ্যাঁ বলে ঘর থেকে চলে যায়। আমরা খাওয়া দাওয়া শেষ করে দুজনে দুটো সিগারেট ধরিয়ে বাইরের বারান্দায় এসে বসার পর প্রমথেশকে বললাম, কি বুঝছিস প্রমথেশ? কেসটা সত্যি খুব গোলমেলে। খুন যখন হয়েছে তখন এর পিছনে একটা বড় কারণ তো আছেই, আর সেটাই রহস্য। শুধু শুধু তো কেউ কাউকে খুন করবে না। আর একটা ব্যাপার হলো পুঁথির মালা দুটো, একটায় 5টা আর একটায় 4টে। মুখোশের সাথে কি এর কোনো যোগ আছে, নাকি দুটোরই আলাদা মানে? আচ্ছা, আমরা দেখলাম মুখোশ দুটো কোনো দেবদেবীর নয়, তাহলে কার হতে পারে? সেটাই তো ভাবছি। সন্ধ্যাবেলা সুরজ এসে জানতে চাইল আমরা কখন পালা দেখতে যাব, পালা শুরু হয়ে যাওয়ার সময় হয়ে গেছে, আমরা সারা রাত থাকবো কিনা ইত্যাদি। আমরা জানালাম সারা রাত থাকবো না, খানিকক্ষণ দেখেই চলে আসব। আমরা 3 জনে বেরোলাম ছৌ নাচের পালা দেখতে। সুরজ আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাচ্ছে। বেশ খানিকটা দূর এগোতেই কানে এলো ধামসার আওয়াজ। সুরজ বলল, ওই যে ধামসার আওয়াজ শুনতে পাচ্ছেন, এবার গণেশের বন্দনা শুরু হবে, তারপর আস্তে আস্তে মূল পালা শুরু হবে। তুমি ছৌ নাচের ব্যাপারে এত জানলে কি করে? তুমি তো এখানে থাকতে না। এই 2 বছরে শুনে শুনে যেটুকু জেনেছি তাই বললাম আর কি। খানিকটা এগোতেই দেখি একটা প্রকাণ্ড মাঠ। তার ঠিক মাঝখানে গোল করে ঘিরে বসে আছে গ্রামবাসীরা, এবং মাঝখানে বেশ অনেকটা জায়গা ফাঁকা। গোল জায়গার একদিকে বসে একজন সানাই, একজন ধামসা, একজন করতাল আর আরেকজন ঘণ্টা বাজাচ্ছে। মাঝখানে গণেশের মুখোশ পরা একজন নাচ করতে এলো বাজনার তালে তালে। আমরা দুজনেই মুগ্ধ হয়ে সেই নাচ দেখছি। সুরজ জিজ্ঞাসা করল আমরা রাস্তা চিনে ফিরতে পারবো কিনা। ওকে ফিরতে হবে, আমাদের জন্য রাতের রান্না করতে হবে। আমাদের রাস্তা চিনে ফিরতে অসুবিধা হবে না শুনে সুরজ আমাদের হাতে টর্চটা দিয়ে চলে গেল। আমরা একটু ফাঁকা জায়গা দেখে গিয়ে বসলাম। প্রমথেশকে দেখলাম চারিদিকে দেখছে, মুখোশগুলোকে ভালো করে নিরীক্ষণ করছে। তারপর সেও একসময় নাচ দেখতেই ব্যস্ত হয়ে পড়ল। অদ্ভুত নাচ, মুখের অভিব্যক্তি বোঝা যায় না মুখোশের কারণে, তাই সারা শরীর দিয়ে সেই অভিব্যক্তিকে শিল্পীরা ফুটিয়ে তোলেন। সীতাহরণের পালা দেখতে দেখতে সময়ের খেয়াল ছিল না। হঠাৎ প্রমথেশ ঘড়ির দিকে তাকিয়ে বলল, সুজয়, রাত 9টা বাজে, এবার ফেরা যাক, অনেক দেরি হয়ে গেছে।
আমরা সেখান থেকে বেরিয়ে বেশ খানিকটা এসেছি, হঠাৎ শোরগোল কানে আসলো এবং গ্রামবাসীরা যে যার মতো দৌড়চ্ছে। আমরা একজন গ্রামবাসীকে আমাদের দিকে আসতে দেখে জিজ্ঞাসা করায় সে বলল খুন হয়েছে। প্রমথেশ আর আমি ছুটলাম ছৌ নাচের আসরের দিকে। সেখানে পৌঁছে দেখি জায়গাটা পুরো ফাঁকা হয়ে গেছে এবং তার কিছু দূরে একটা ঘেরা জায়গায় লোকজনের জটলা। আমরা সেখানে গিয়ে দেখি একজন মধ্যবয়স্ক ছৌ শিল্পী মাটিতে পড়ে আছে। তার গলা এক প্রান্ত থেকে অপর প্রান্ত কাটা এবং মুখে একটা মুখোশ পরানো, আর গলায় আমাদের আজ সকালের দেখা পুঁথির মালা। তবে এবারেরটায় 3টে মালা। প্রমথেশ স্থানীয় একজনকে ডেকে পুলিশে খবর দিতে বলে চারিদিকে দেখল। একবার ঘেরা জায়গা থেকে বেরিয়ে কিছু দূর এগিয়ে দেখল। কিছুক্ষণের মধ্যেই দীপকবাবু এসে বডি পোস্টমর্টমে পাঠালেন এবং জায়গাটা সিল করে দিলেন। একরকম প্যাটার্ন। এই মুখোশটাও তো কোনো দেবদেবীর নয়, তাই তো দীপকবাবু? একদম সেম প্যাটার্ন। শুধু এবার মালার সংখ্যা 3টে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি এই দলের লোকদের সঙ্গে একবার কথা বলবো। দীপকবাবু সম্মতি জানিয়ে চলে গেলে প্রমথেশ দলের সবাইকে এক জায়গায় আসতে বলে। প্রায় 10-12 জন এক এক করে এসে দাঁড়ায়। সবার চোখ মুখে একটা আতঙ্কের ছাপ স্পষ্ট। ওদের কাছ থেকে জানা গেল বেশ কিছু কথা। যিনি খুন হলেন ওনার নাম পরাণ হাঁসদা, এদের দলের মাথা। ওরা কাউকে এখানে আসতে বা এখান থেকে বেরিয়ে যেতে দেখেনি। সবাই একে একে চলে গেছিল পালার আসরে নাচতে। শুধু পরাণ হাঁসদার দেরিতে ঢোকার কথা, তাই উনি এখানে ছিলেন। পরাণ হাঁসদার মুখে যে মুখোশটা লাগানো ছিল ওটা কিসের তারা জানে না, কারণ তারা আগে এরকম মুখোশ দেখেনি। ওদের পালায় এই মুখোশ লাগে না। পুরুলিয়াতে মুখোশ অনেক জায়গায় তৈরি হয়, এদের দলের মুখোশ আসে বাঘমুন্ডি থেকে। পরাণ হাঁসদা ছিলেন এই গ্রামের অন্যতম মাথা। জোরদার অজু সর্দার আর নীলু কাহার এবং গ্রামের মোড়লের সাথে ভালোই যোগ ছিল পরাণ হাঁসদার। প্রমথেশ বলে দিল যতদিন না এই কেস মিটছে ততদিন ওনারা কেউ যেন কোথাও না যান। প্রমথেশ আর আমাকে দীপকবাবু তার গাড়িতে করে রেস্ট হাউসের সামনে নামিয়ে দিয়ে চলে গেলেন। আমরা বাড়ি ফিরে এলাম। সুরজ জানতে চাইল পালা কেমন লাগলো। আমরা তাকে ঘটনাটা বললাম। সে শুনে অবাক। প্রমথেশ স্নান করতে চলে গেল। আমি সুরজকে খাবার দিতে বলে ঘরে গেলাম। পরদিন সকালে উঠে প্রমথেশ আর আমি প্রথমে গেলাম থানায় দীপকবাবুর সাথে দেখা করতে। সেখানে গিয়ে দেখি গ্রামের মোড়ল হারান মুর্মু এবং তার সাথে বেশ কিছু লোকজন রয়েছে দীপকবাবুকে ঘিরে। বুঝতেই পারলাম পরিস্থিতি গম্ভীর। আমাদের ঢুকতে দেখে গ্রামের মোড়ল দীপকবাবুর কাছে জানতে চায় আমরা কারা। প্রমথেশ কোনো ভনিতা না করেই হারান মুর্মুকে প্রশ্ন করে। হারানবাবু, যারা খুন হলেন অর্থাৎ অজু সর্দার, নীলু কাহার আর পরাণ হাঁসদা, এনাদের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? মানে আপনারা কি বন্ধু ছিলেন? এনাদের কোনো শত্রু আছে কিনা জানেন? হ্যাঁ, তা বন্ধু তো ছিলাম বটেই। এই গ্রামে কেউ কারু শত্রু নয়, আর ওদের শত্রু আছে কিনা আমি কি করে বলবো? এই গ্রামে আগে যা কোনোদিনও ঘটেনি সেটা আপনারা থাকতেও ঘটছে কেন? এর একটা বিহিত আমার চাই। আগে কোনোদিন ঘটনা ঘটেনি বলছেন? আর সত্যি কি ওনাদের কোনো শত্রু নেই বলে আপনার মনে হয়? যদি সত্যিটা আপনারা জেনে থাকেন তো আমাদের বলুন, তাহলে খুনিদের ধরতে আমাদের সুবিধে হবে। দেখলাম প্রমথেশের কথা ওনার ঠিক পছন্দ হলো না। হারান পানের ডিব্বা থেকে একটা পান বার করে মুখে দিয়ে দীপকবাবুকে হুমকি দিলেন যে এরপর যদি আবার এরকম ঘটনা ঘটে তাহলে লোক নিয়ে থানা ঘেরাও করবেন। এই বলে হারানবাবু বেরিয়ে গেলেন লোক লস্কর নিয়ে। আচ্ছা, যারা খুন হলেন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ কখনো জমা পড়েছে কিনা একবার খোঁজ নিন তো, কারণ শুধু শুধু একটা মানুষ তো খুন হতে পারে না। পরাণ হাঁসদার পোস্টমর্টম রিপোর্ট নিয়ে কিছুক্ষণের মধ্যে ডাক্তারবাবুর আসার কথা। আমরা ডাক্তারের আসার অপেক্ষা করার জন্য একটু বাইরে এসে দাঁড়ালাম সিগারেট খাবো বলে। থানা থেকে কিছু দূরে দেখলাম হারান কোন একজনের সাথে কথা বলছে। দূর থেকে দেখেও বোঝা যায় বেশ পরিচিত কেউ, বোধহয় আমাদের খেয়াল করেছে। তাই কথা বলা থামিয়ে যে যার মতো চলে গেল।
একজন কনস্টেবলের থেকে জানতে পারলাম মোড়ল যার সাথে কথা বলছিল তাকে সবাই তপন মহাজন বলে। তার মহাজনই কারবার। বুঝলি সুজয়, তার মানে পালে আরও আছে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তারবাবু এলেন পোস্টমর্টমের রিপোর্ট নিয়ে। প্রমথেশ ডাক্তারকে বলল, আমার অনুমান যদি ভুল না হয় তাহলে পরাণ হাঁসদাকে যে খুন করেছে সে বাঁহাতি, তাই তো ডাক্তারবাবু? ডাক্তারবাবু বললেন, শুধু পরাণ হাঁসদা নয়, বাকি খুন দুটো গলার ডান দিক থেকে বাঁ দিকেই কাটা হয়েছে। এখন পর্যন্ত একজন বাঁহাতি পাওয়া গেল, তাহলে কি সেই? কে, কার কথা বলছেন? বাহ, আপনাকে হুমকি দিয়ে গেল। আপনার সামনেই তো পানের ডিব্বা থেকে বাঁ হাতে পান বার করে মুখে দিল, দেখলেন না? ও হ্যাঁ, এই কথাটা তো মাথাতেই আসেনি। এবার ইমিডিয়েটলি এদের নারী নক্ষত্র বের করতে হবে। এই মোড়লের সাথে আর কে কে জড়িত আছে খোঁজ নিন, কারণ আমার মন বলছে খুব তাড়াতাড়ি আরেকটা খুন হতে চলেছে। প্রমথেশ আর আমি থানা থেকে বেরিয়ে প্রথমেই যাই জোরদার অজু সর্দারের বাড়ি। তাঁর বাড়ির কাছাকাছি গিয়ে অজু সর্দারের ছেলে আর মোড়ল হারানের গলা শুনতে পেলাম। হারান বলছে অজু সর্দারের ছেলেকে, তোর বাপ আমার বন্ধু ছিল, তাই এখনো তোর গায়ে হাত তুলিনি। কাগজটা না দিলে কিন্তু। উত্তরে অজু সর্দারের ছেলেকে বলতে শোনা গেল, নইলে কি করবে? আমার বাবাকে যেমন মেরেছ তুমি আর ওই সুৎখোরটা মিলে, সেইভাবে আমাকেও মারবে। গুপি মণ্ডলের জমির কোনো কাগজ তোমাদের দেব না আমি, যা করার করে নাও। উল্টে হারান অজু সর্দারের ছেলেকে তার বাবার খুনি বলে এবং থানায় জানাবে বলে শাসায়। সেও বলে, জানাও, উল্টে বিপদে তোমরাই পড়বে। কি করেছ তোমরা মনে নেই? আমার মুখ খুলিও না, সব ফাঁস করে দেব তোমাদের কীর্তিকলাপ। 2-3 সেকেন্ড পরেই দরজা খোলার আওয়াজ। আমি আর প্রমথেশ একটু আড়ালে লুকিয়ে পড়লাম। দেখি মোড়ল আর তার দলবল অজু সর্দারের বাড়ি থেকে বেরিয়ে গেল। এখন আর ভেতরে যাওয়া যাবে না সুজয়, কারণ আমরা যে কারণে যাচ্ছি সেই প্রশ্নের উত্তর অজু সর্দারের ছেলে এখন দেবে বলে মনে হয় না। আমি আর প্রমথেশ গ্রামের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে কয়েকজন গ্রামবাসীকে জিজ্ঞেস করে জানতে পারলাম গ্রামের মোড়লের বিরুদ্ধে তাঁদের বেশ ক্ষোভ আছে। প্রথমে কেউ কিছু বলতে চাইছিল না, তারপর প্রমথেশ ভরসা দিলে এক এক করে কথা বলে। জোর করে অনেকের জমি জায়গা কেড়ে নিয়েছে এই মোড়ল আর মহাজন মিলে। গুপি মণ্ডলের কথা জানতে চাইলে তারা সেই ব্যাপারে কিছু বলতে পারে না। তাদের কাছ থেকে মহাজনের বাড়ি কোথায় জেনে নিয়ে আমরা তপন মহাজনের বাড়িতে গেলাম। প্রথমে সে কিছু বলতে চাইছিল না, সব কথাই এড়িয়ে যাচ্ছিল। তারপর প্রমথেশ বলে, অজু সর্দারের ছেলে আমাদের জানিয়েছে যে আপনি আর মোড়ল মিলে গুপি মণ্ডলের জমি কেড়ে নিয়েছেন আর অজু সর্দারকেও আপনারাই খুন করেছেন। তপন রেগে গিয়ে বলে, কি, আমরা খুন করেছি অজুকে? অজু তো আমাদের বন্ধু ছিল, আর গুপি মণ্ডলের জমি যদি আমরা কেড়ে নিই তাহলে তার কাগজ অজুর বাড়িতে কোথা থেকে এলো? আর আমরা যদি খুন করি তাহলে ও থানায় গেল না কেন? দেখেন গিয়ে, নিজের বাপকে নিজেই মেরেছে, আর পরাণ নীলুকেও ওই মেরেছে। এখন আমার তো তাই মনে হচ্ছে। আচ্ছা, গুপি মণ্ডল কে? সে এবং তার পরিবার কোথায় থাকে? তপন জানায়, গুপি ছিল এই গ্রামের প্রধান, সব থেকে কম বয়সী প্রধান ছিল। মাত্র 30 বছর বয়সে প্রধান হয়েছিল। ওর নাম গোপীনাথ মাহাতো। গ্রামের প্রধান ছিল বলে সবাই ওকে গুপি মণ্ডল বলে ডাকত। প্রায় 20 বছর আগে জমি বাড়ি বেচে চলে যায় এখান থেকে। গুপি মণ্ডলের বউ অনেক আগেই মারা গেছিল। এক ছেলে ছিল, তাকেও মামার বাড়িতে শহরে পাঠিয়ে দিয়েছিল। গুপি মণ্ডল হঠাৎ জমি বাড়ি বেচল কেন সে কথা সে জানে না। আর কোনো কথা না বাড়িয়ে উনি চলে যান। রেস্ট হাউসে এসে দুপুরের খাবার খেয়ে আমরা দীপকবাবুকে ও সাথে 3টে মুখোশ নিয়ে তার জিপেই বেরোলাম মুখোশ শিল্পীদের গ্রামে। প্রধানত সূত্রধর পরিবারের লোকেরাই মুখোশ বানান। বহু জায়গায় খোঁজ করলাম মুখোশ 3টে দেখিয়ে, কিন্তু কেউ বলতে পারল না এগুলো কিসের মুখোশ। তারা এই জাতীয় মুখোশ প্রথমবার দেখল। কিন্তু একজন মুখোশগুলোকে ভালো করে উল্টে পাল্টে দেখে বললেন যে এই মুখোশ পুরুলিয়ায় তৈরি, সরাইকেল্লা বা ময়ূরভঞ্জের নয়। কে তৈরি করতে পারে জিজ্ঞেস করাতে সে বলল,
বাঘমন্ডিতে খোঁজ করে দেখতে পারেন, হয়তো নতুন কোনো পালা আসছে, এই মুখোশ তারই হবে। বিকেল 4টে নাগাদ আমরা রেস্ট হাউসে ফিরে আসলাম। সুরজকে চা দিতে বলে সামনের বারান্দায় দুটো চেয়ারে বসলাম গিয়ে। আচ্ছা সুজয়, তোর কি মনে হয় খুনগুলো কে করেছে বা করাচ্ছে, মহাজন নাকি মোড়ল? সমস্ত ঘটনা বিশ্লেষণ করলে তো মোড়লের দিকেই ইঙ্গিত যাচ্ছে। বাহাতের কথা ভাবছিস তো? সেটা তো মহাজনও যাকে দিয়ে খুন করাচ্ছে সেও হতে পারে। তুই কি তাহলে তপন মহাজনকে সন্দেহ করছিস? কেন, অজু সর্দারের ছেলে, সেই বা বাদ যাবে কেন সন্দেহের তালিকা থেকে? নিজের বাবাকে এরকম নৃশংসভাবে খুন করবে? সম্পত্তিহান জিনিস, এখানে বাবা কি আর ছেলে কি? তোর কথা যদি মেনে নিই, তাহলে পরাণ হাসদাকে মারার কি কারণ? সুরজ এসে টেবিলের ওপর চায়ের কাপ দুটো রাখছে। সেই সময় প্রমথেশ সুরজকে জিজ্ঞাসা করল, আচ্ছা সুরজ, এখান থেকে বাঘমুন্ডি কত দূর? সুরজ একটু থতমত খেয়ে গেল। তারপরেই নিজেকে সামলে নিয়ে বলল, সে জানে না, কখনো যায়নি। সুরজ দ্রুত পায়ে চলে গেল। আমি বললাম, ছেলেটা একটু বেশি চুপচাপ, তাই না? হুম। প্রমথেশ দেখলাম একটা সিগারেট ধরিয়ে কিছু ভাবছে। আমার হঠাৎ একটা কথা মনে এলো। আচ্ছা, এই গোপীনাথ মাহাতো ওরফে গোপী মণ্ডলী খুনগুলো করছে না তো? প্রমথেশকে বললাম সে কথা। কিছুক্ষণ চুপ করে থাকার পর প্রমথেশ বলল, আমিও যে সে কথাটা ভাবিনি তা নয়, তবে 20 বছর আগে সেই গ্রামের প্রধান ছিল। তখন সেই সময় তার বয়স ছিল 30। হিসেব মতো এখন তার বয়স 50 বা তার কিছু বেশি। কিন্তু সে কোথায়? সে কি বেঁচে আছে? সুজয়, মাথাটা কেমন ধরে আছে। চল তো একবার আমাদের বাংলোর পিছন দিকটা ঘুরে আসি, সুরজের সাথেও কথা বলে আসি। তোর মতলবটা কি বলতো? আহা, চলই না। বুঝলাম প্রমথেশ কিছু একটা ভাবছে, বা মাথায় কোনো ফোন দিয়ে এসেছে। তাই কথা না বাড়িয়ে আমরা বাংলোর পিছন দিকটায় গেলাম। এখানে আসার পর এই দিকটায় আসা হয়নি। বেশ পরিষ্কার, সবজির গাছ লাগানো। বাড়ির সবজিতেই যে রান্না হয় সেটা বেশ বোঝা গেল। দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে। দেখলাম সুরজ এক মনে একটা পাথরে বেশ বড় একটা কাটারিতে, মানে মাংসের দোকানে যা দিয়ে মাংস কাটে, তাতে শান দিচ্ছে। পাশে মুরগি ছাল ছাড়ানো অবস্থায় রাখা। আমাদের পায়ের আওয়াজে সে ফিরে আমাদের দিকে তাকিয়ে হাসে। সুরজ, রাতে কি তাহলে মুরগির মাংস? সুরজ বলল, হ্যাঁ স্যার। এই কাটারি তো মাংসের দোকানে ব্যবহার হয়। সুরজ বলল, এখানে সব বাড়িতেই মাংস এটাতেই কাটা হয়, আর সবজি বড় বঁটিতে। আমিও এখানকার কামারের কাছ থেকে নিয়ে এসেছি। এটা অনেক দিনের, তাই প্রায়ই ধার দিতে হয়। জায়গাটা কেমন লাগছে স্যার? জায়গাটা তো ভালোই, কিন্তু ভালো করে দেখা হলো কই? সুরজ, তুমি মুখোশ বানাতে দেখেছ কখনো? না স্যার, তবে ইচ্ছে আছে দেখার। প্রমথেশ আর আমি ওখান থেকে সামনের বারান্দায় এসে বসলাম। সুরজকে চায়ের জন্য বলে এসেছিলাম। মিনিট 10 পর সুরজ চা ও ছ্যাঁকা পাঁপড় দিয়ে গেল। বুঝলি সুজয়, কাল বাঘমুন্ডি যাওয়ার পথে দীপকবাবুকে নিয়ে একবার পুরনো অফিসারের সাথে দেখা করতে হবে। উনি যদি গোপী মণ্ডলের ব্যাপারে কিছু বলতে পারেন। আমায় কিন্তু এই অজানা চরিত্র গোপী মণ্ডল বেশ ভাবাচ্ছে। আমায় ভাবাচ্ছে মুখোশ আর পুতির মালার সংখ্যা। সন্ধ্যে 6টার সময় সুরজ আমাদের জন্য আরেক প্রস্ত চা ও মুরগির পকোড়া নিয়ে এলো। চা আর তার সাথে গরম পকোড়া বেশ ভালোই লাগলো। আগামীকাল দুপুরে আমরা দীপকবাবুকে আমাদের সাথে খেতে বলেছি। দীপকবাবুর পরিবার ওনাদের কলকাতার বাড়িতেই থাকে। সুরজ বলে গেল যে ও কালকের জন্য মাছের আর পাঁঠার মাংসের বায়না করতে যাচ্ছে। আজ রাতে না বললে কাল সকালে হয়তো পাওয়াই যাবে না, তাই এখনই ওকে যেতে হচ্ছে। ঘণ্টা 2 বেশি সময় লাগতে পারে ফিরতে। সুরজ চলে যাওয়ার পর প্রমথেশকে দেখলাম ও ঘরের ভেতরে গেল। যত সন্ধে গড়িয়ে রাত হতে লাগল, তত যেন অন্ধকার গাঢ় হয়ে আরও নিঝুম রহস্যময় পরিবেশ তৈরি হল।
আকাশে চাঁদের কণা মাত্র দেখা যাচ্ছে না। এই গ্রামে ইলেকট্রিসিটি এখনও এসে পৌঁছয়নি। রেস্ট হাউসের লনে ব্রিটিশ আমলের পুরনো বাতিদানে সুরজ একটা লণ্ঠন জ্বালিয়ে রেখে গেছে, যাতে খুব অন্ধকার না থাকে। বারান্দাতেই বসেছিলাম। হঠাৎ একটা বিকট কান ফাটানো কড়কড় শব্দে বাজ পড়ল, আর তার সাথে শুরু হলো তুমুল ঝড় ও বৃষ্টি। লনে জ্বালিয়ে রাখা লণ্ঠনটা মাটিতে পড়ে চুরমার হয়ে ভেঙে গেল। প্রকৃতির এই তাণ্ডব থামার লক্ষণ নেই। দুর্যোগ মাথায় করে রাত প্রায় 9:30টার সময় সুরজ ফিরল, সম্পূর্ণ ভিজে। কিছুক্ষণ পর সুরজ এসে আমাদের রাতের খাবার দিয়ে চলে গেল। খাওয়া দাওয়ার পর যখন আমরা শুতে গেলাম, ঝড় বৃষ্টি এবং বাজ পড়ার দাপট তখনও একই আছে। আমাদের কলকাতা হলে এতক্ষণে বানভাসী হয়ে যেত। দুজনেই খুব ক্লান্ত ছিলাম। দুদিন ধরে ভালো করে ঘুম হয়নি, তাই ঘুম আসতে সময় লাগলো না। পরদিন সকালে সুরজের দরজা ধাক্কিয়ে ডাকার পর আমাদের ঘুম ভাঙল। সুরজ জানালো দীপকবাবু আমাদের জন্য নিচের বারান্দায় অপেক্ষা করছেন অনেকক্ষণ। ঘড়িতে সময় 8:30 দেখে আমরা দুজনেই অবাক হয়ে গেলাম। এত দেরিতে আমাদের ঘুম ভাঙল? তাড়াতাড়ি আমরা নিচে নামলাম। দীপকবাবু জানালেন তপন মহাজন তার নিজের ঘরে শেষ রাতে খুন হয়েছেন, একই কায়দায়। এবার ওনার গলায় পুঁতির মালার সংখ্যা 2। সুজয়, মনে আছে কাল রাতে বলেছিলাম রান্নাঘরের কাছে গিয়ে হঠাৎ একটা জিনিস মনে পড়ল। যদিও বাজ আর ঝড় বৃষ্টির দাপটে কথাটা বলা হয়নি। আরেকজন বাহাতি লোক এখানে আসার পর থেকে দেখছি, অথচ মনেই আসেনি। সুরজ, তাই তো। অদ্ভুতভাবে আগে দেখেছি, অথচ খেয়াল করিনি বা গুরুত্ব দিইনি। সে কি সুরজ? ওকে কি সন্দেহ করছেন নাকি? সন্দেহের যথেষ্ট কারণ আছে দীপকবাবু। কি বল সুজয়? কথাটা বলেই প্রমথেশ চেয়ার ছেড়ে উঠে গেল, সম্ভবত বাংলোর পিছন দিকে গেল। আমি দীপকবাবুকে বললাম, সুরজের সেদিন পালা থেকে রান্নার কথা বলে বাংলোয় ফিরে আসা। সে কি সত্যিই বাংলোয় ফিরে এসেছিল? বাঘমুন্ডি নাম শোনার পর অপ্রস্তুত হয়ে যাওয়া, মাংস কাটার কাটারিতে শান দিয়ে একটু বেশি ধার দেওয়া, এবং আরেকটা প্রশ্ন হলো কাল সন্ধ্যের সময় সত্যি কি মাংস কেনার জন্যই গেছিল? বেশ কিছুক্ষণ পর প্রমথেশ ফিরে এলো। একজন লোককে চলে যেতে দেখলাম। সম্ভবত সুরজের সাথে কথা বলতে এসেছিল। সুরজ যেন বুঝতে না পারে আমরা ওকে সন্দেহ করছি। সুরজকে বলে এলাম আমাদের জল খাবার দিতে, আমরা বাঘমুন্ডি যাব। ফিরে এসে আমরা দুপুরের খাবার খাবো। প্ল্যান মতো আমরা প্রথমে দীপকবাবুর আগে জয়পুর থানার যিনি পুলিশ অফিসার ছিলেন বহু বছর, মিস্টার বর্মনের সাথে কথা বলে সেখান থেকে বাঘমুন্ডি গ্রামে ছৌ শিল্পীদের পাড়ায় পৌঁছলাম দীপকবাবুর জিপে। প্রায় 1 ঘন্টার উপর সময় লাগল। সঙ্গে মুখোশগুলো নিয়ে গেছিলাম। অনেককে দেখানো হলো সেগুলো। তারা জানালো মুখোশগুলো দেখে বোঝা যাচ্ছে এই গ্রামের তৈরি, কিন্তু কারিগরকে বলতে পারল না। একজন একটি বাড়ি দেখিয়ে বলল খোঁজ করতে। এই বাড়িতে যে শিল্পী থাকে আজ সকালে তাকে এরকম মুখোশ নিয়ে বাসস্ট্যান্ডের দিকে যেতে দেখেছে। ওই শিল্পীর সাথে আর কেউ ছিল কিনা লোকটি খেয়াল করেনি। তাড়াতাড়ি করে ওই বাড়িতে গেলাম। দরজা খোলাই ছিল। ঘরে ঢুকে দেখলাম আরও অনেকগুলো একই রকম মুখোশ সারা ঘরে ছড়ানো, এবং অনেকগুলো একই রকমের পুঁতির মালা। আমরা দেরি না করে ওখান থেকে বেরিয়ে পড়লাম ফেরার জন্য। দীপকবাবু, এখনই ওয়্যারলেস আপনার থানায় খবর পাঠান, গ্রামের মোড়লকে নজরে রাখতে হবে। আচ্ছা, 2-3টে প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। কাল সন্ধেবেলা সুরজ কি এখানে এসেছিল? যদি তাই হয় তাহলে খুনি কে? সুরজ নাকি এই শিল্পী, নাকি দুজনেই? কিন্তু কেন? মোড়ল অজু সর্দারের ছেড়ে তাদের ছাড় দিচ্ছিস কেন? যাই হোক, সব থেকে বড় প্রশ্ন এবার কার পালা? গুপি মণ্ডল কোথায়? দীপকবাবুর আগের অফিসার এই থানায় ছিলেন প্রায় 22-23 বছর। তিনিও বলতে পারলেন না সঠিক কি হয়েছিল। বাচ্চা ছেলেকে নিয়ে গুপি মণ্ডল কোথায় চলে গেছিল? একটা বিষয় আমার মনে পড়ল।
খেয়াল করেছিলি সেদিন বাংলোতে গুপি মণ্ডলের প্রসঙ্গ আসতেই সুরজের মুখটা কেমন হয়ে গেছিল? কিন্তু গুপি মণ্ডলকে সুরজ কি করে চিনবে? সুরজ তো বলল ও সবে মাত্র 2 বছর এখানে এসেছে। ধীরে বন্ধু, ধীরে। তবে থ্যাংক ইউ এই পয়েন্টটা মনে করিয়ে দেওয়ার জন্য। ওখান থেকে ফিরে আমরা সোজা বাংলোতে গিয়ে দেখলাম সুরজ রান্নাঘরে কাজ করছে। আমাদের বলল হাত মুখ ধুয়ে খাবার টেবিলে বসতে, খাবার তৈরি আছে। আমাদের খাবার পরিবেশন করে দেওয়ার পর সুরজকে প্রমথেশ বলল, আচ্ছা সুরজ, এবার যা যা জিজ্ঞেস করব তার সঠিক জবাব দেবে। আমাদের তুমি বলেছিলে যে তুমি এখানে 2 বছর আগে এসেছ। তোমার বাড়ি তো এই গ্রামেই ছিল 20 বছর আগে। তোমার বয়স যখন 7 বছর, তোমাদের বাড়ি জমি বিক্রি করে তুমি তোমার বাবা গোপীনাথ মাহাতো ওরফে গুপি মণ্ডলের সাথে গ্রাম ছেড়ে চলে যাও। কি ঠিক বলছি তো? তোমার বাবা এখন কোথায়? কাল সন্ধেবেলা তো তুমি বাঘমুন্ডি গেছিলে তোমার বাবার সাথে দেখা করতে। সুরজ বলল 20 বছর ধরে বাবার কোনো খোঁজ পাইনি। কাল সন্ধেবেলা আমি বাঘমুন্ডি যাইনি, পাশের গ্রামে গেছিলাম মাংস বায়না করতে। আমরা জমি বাড়ি বিক্রি করে যাইনি। 7 বছর বয়সে বাবা আমাকে বীরভূমে মামার বাড়িতে রেখে আবার এই গ্রামে ফিরে আসেন। ওখানে বলে এসেছিলেন জমি বাড়ি সংক্রান্ত কাজ করতে যাচ্ছেন, কিন্তু তারপর আর কোনো দিন ফিরে যাননি। আমার মামারা এসে অনেক খোঁজ খবর নেন। এখানে গ্রামের মাথারা বলেন যে বাবা জমি বাড়ি বিক্রি করে এখান থেকে চলে গেছেন। আমার মামারা পড়াশোনা করতে আমাকে শহরে পাঠিয়ে দেন। পড়াশোনা শেষ করে বিভিন্ন জায়গায় কাজ করি। 2 বছর আগে ফিরে আসি এখানে, আমার নিজের বাড়িতে। বাবার অনেক খোঁজ নিই। অনেকে বলে বাবাকে ওরা মেরে ফেলেছে। তোমার নিজের বাড়ি মানে এই বাংলোটা? সুরজ বলল, হ্যাঁ, এক ইংরেজ সাহেবের কাছ থেকে বাবা এটা কিনেছিল প্রায় 25 বছর আগে। গ্রামের মাথারা অবশ্য এই খবরটা জানত না। এত বছর বন্ধই পড়েছিল। সকলে জানত সরকারি ভুতুরে বাড়ি। 2 বছর আগে দীপক স্যারের আগে যিনি পুলিশ অফিসার ছিলেন, সেই বর্মন স্যারকে অন্য বাড়ি ছেড়ে এই বাড়িতে এসে উঠতে বলি। তিনি জানতেন আমার পরিচয়, কিন্তু কাউকে বলেননি, আমার যাতে কোনো বিপদ না হয়। এমন সময় 2 জন কনস্টেবল এসে খবর দিল একজন লোককে তারা আটক করেছে। লোকটা মোড়লের বাড়ির আশেপাশে ঘুরছিল। এই গ্রামের কেউ নয়। আমরা সুরজকে নিয়ে সেখানে গেলাম। থানার সামনে মাঠে লোকটাকে আটকে রাখা হয়েছে। গ্রামের মোড়ল সেখানে উপস্থিত হয়ে খুব হম্বিতম্বি করছে লোকটার ওপর। গ্রামবাসীরাও ভিড় করেছে। লোকটা চুপ করে রয়েছে, কিন্তু এরপরে যেটা ঘটল সেটা আমাদের চিন্তার বাইরে। একদমই আচমকা। হঠাৎই ভিড়ের মধ্যে মোড়লকে পিছন থেকে সজোরে একজন লাথি মেরে ফেলে দিয়ে মোড়লের গলায় বাঁ হাত দিয়ে বড় ছুরি ধরে চেঁচিয়ে বলল, কেউ সামনে আসবেন না। মোড়লকে বলল, বল, সত্যি করে বল, তোরা 5 জন মিলে গুপি মণ্ডলকে মেরেছিস, ওর জমি বাড়ির জাল দলিল বানিয়েছিস, নয়তো তোকেও শেষ করে দেব। মোড়ল শুধু হ্যাঁ বলার সুযোগ পেল। তারপরে লোকটা মোড়লের গলায় সকলের সামনে ছুরি চালিয়ে দিল এবং মোড়লের ওপর একটা পুঁতির মালা ও ছৌ নাচের মুখোশ রেখে দিল। ঘটনাটা এত দ্রুত ঘটে গেল আমাদের চোখের সামনে, কিন্তু কোনো কিছু করা গেল না। লোকটা নিজেই পুলিশের কাছে ধরা দিল। লোকটার নাম দিনু মুর্মু। বাঘমুন্ডি গ্রামে থাকে, ছৌ নাচের মুখোশ বানায়। গুপি মণ্ডলের বন্ধু। দিনু মুর্মু জানায় গুপি মণ্ডল ছিল একজন সৎ মানুষ, কিন্তু গ্রামের মোড়ল হারান, পরাণ হাসদা, অজু সর্দার, নীলু কাহার ও তপন মহাজন পঞ্চায়েতের টাকা তছরূপ করে গুপিকে বিপদে ফেলেছিল, যার জন্য গুপি এদের বিরুদ্ধে নালিশ করবে বলে শাসায়। কিন্তু তার আগেই ওরা গুপির বাড়িতে গুপি মণ্ডলকে খুন করে জঙ্গলে পুঁতে দিয়েছিল। যেদিন গুপি খুন হয় সেদিন দিনু এসেছিল গুপির সাথে দেখা করতে। গুপিকে খুন করতে দেখে ফেলে দিনু, কিন্তু সেদিন সেখান থেকে পালায় সে। আগেই গুপির কাছে জেনেছিল সেসব কথা। মনে মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকলেও কিছু করতে পারেনি। এর মধ্যে দেশ ভাগ হয়ে স্বাধীনতা এলো, বাংলা ভাষা আন্দোলন, এইসব অস্থির সময়ে পেরিয়ে গেছে বহু বছর। কয়েক মাস আগে হঠাৎ দেখা হয় গুপির ছেলে সুরজের সাথে।
দিনুর কাছে সুরজ জানতে পারে ওর বাবাকে 20 বছর আগে খুন করা হয়েছে। সুরজ ঠিক করে ওর বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে, কিন্তু দিনু সুরজকে আটকায় সে কাজ করতে। সুরজের বদলে দিনু অভিনব পন্থায় এদের খুন করে প্রতিশোধ নেয়। প্রমথেশ আজ সকালে এই দিনুকেই সুরজের সাথে কথা বলে বেরিয়ে যেতে দেখেছিল। প্রমথেশ চাইলেই মোড়লের খুন আটকাতে পারত, কিন্তু সে তা করেনি, কারণ হয়তো মোড়ল বেঁচে থাকলে আরও অনেক গুপি মণ্ডলদের মরতে হতো। আমরা কলকাতায় ফিরে এলাম। ঘটনার মাস 2 কেটে গেছে। সকালে আমরা বাড়িতে বসে বিভিন্ন কথা বলছি, এমন সময় ডোরবেল বেজে উঠল। আমি গিয়ে দরজা খুলতে দেখি সুরজ এসেছে। অবাক হয়ে জিজ্ঞাসা করতেই সে জানালো আমাদের নিতে এসেছে। রেস্ট হাউসের লনে গ্রামের বাচ্চাদের জন্য একটা স্কুল খুলেছে, তার উদ্বোধন আমাদের দিয়ে করাতে চায়। তাই দীপকবাবুর সাহায্যে একটা জিপ নিয়ে চলে এসেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য।